রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছেছে। ভোর 6টার দিকে ঢাকা থেকে সড়ক যোগে তার কফিনবাহী গাড়িটি মাদ্রাসায় এসে পৌঁছায়। বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার নামাজের জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। এরই মধ্যে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমর্থকরা বিশিষ্ট এই আলেমের জানাজায় অংশ নিতে মাদ্রাসা প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। আল্লামা শাহ আহমদ শফির জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের 4 উপজেলায় 10,000 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজিবির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে ও 3 মেয়ে রেখে গেছেন। দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। 1986 সালে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন আল্লামা শাহ আহমদ শফি। 34 বছর ধরে তিনি এই দায়িত্বে ছিলেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছেছে। বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। এরই মধ্যে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমর্থকরা বিশিষ্ট এই আলেমের জানাজায় অংশ নিতে মাদ্রাসা প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জয়, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির নামাজের জানাজার সর্বশেষ কি তথ্য আছে, সেখানকার অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন দর্শকদের। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই কিন্তু বলেছেন, আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি কিন্তু আসলে সকাল 9টার দিকে কিন্তু আল্লামা শফিকে কিন্তু আসলে তার প্রিয় মাদ্রাসা বলতে হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে। তার মরদেহ কিন্তু হাটহাজারী মাদ্রাসার ভেতরেই কিন্তু এখন আছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু নেটওয়ার্ক দুর্বলের কারণে কিন্তু আমরা যেভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে সেইভাবে কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না। আমরা একটু দূরে গিয়ে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সকাল থেকে আসলে বলতে গেলে আসলে ভোর থেকে কিন্তু আসলে যে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে এসেছে হাটহাজারী প্রাঙ্গণে। কিন্তু আসলে লাখো লাখো ভক্ত কিন্তু ছুটে এসেছে সকাল থেকে। কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জানি 2টা বাজে কিন্তু হাটহাজারী মাদ্রাসায় কিন্তু তার জানাজা শেষেই কিন্তু আসলে সে পাশে কবরস্থানে কিন্তু তাকে দাফন করা হবে। কিন্তু আসলে যারা ভক্তরা ছুটে এসেছেন, আমরা একটু জানতে চাচ্ছি আপনারা সকাল থেকে এখানে ছুটে এসেছেন, তো আসলে যে কওমি শিক্ষার এখন যে হুজুর তো চলে গেলেন, কিন্তু কওমি শিক্ষার কীরকম ক্ষতি হতে পারে বলে মনে করছেন? আমরা এটা মনে করি কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমাদের মুরব্বীরা এটার অবশ্যই সুন্দর একটা সমাধান করবেন, ব্যবস্থা করবেন। হুজুরের বর্তমানে যে সুন্দর করে আমাদের কওমি অঙ্গনটা চলে, এটার জন্য আমাদের মুরব্বীরা আছেন, ওনারা দেখে শুনে সুন্দর করে ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। আমি আনছি মুন্সিগঞ্জ শ্রীনগর থানা থেকে আসছি। আমি আসছি সাভার থেকে।
সাভার পল্লী জামিয়া ইসলামিয়া সুমন মণ্ডল থেকে সুদূর ভোলা থেকে রওনা হয়েছি ভোর সকালেই, বরিশাল হয়ে এয়ারপোর্ট হয়ে তারপরে আসছি। আমার আশা আমাদের আকাবিরিন যারা আছেন বর্তমানে দারুল আলম দেওবন্দ থেকে নিয়ে বাংলাদেশের প্রবীণ যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, ওই সমস্ত মাদ্রাসার বড় বড় উলামা ইকরাম যারা আছেন ওনারাই ইনশাল্লাহ আমাদেরকে খুব দ্রুত এর ব্যাপারে একটা সিদ্ধান্ত হুজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ আশা করি আমাদের মহাপরিচালকের দায়িত্ব এবং আল-হুলিয়ার চেয়ারম্যানকে হবেন এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ সিদ্ধান্ত আসবে। হুজুরকে শেষ বিদায় জানাতে আপনারা ছুটে এসেছেন, আসলে হুজুরকে আপনারা শ্রদ্ধা জানাতে পেরেছেন কি? অবশ্যই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এবং দোয়াও করি আল্লাহ পাক যেন হজরতকে জান্নাতের উঁচা মাকাম দান করে। আমরা অনেক ভারাক্রান্ত হৃদয় এবং অশ্রু ভরা জল নিয়ে এখানে আসছি, অশ্রু ভরা। আপনাকে আমরা আর কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমি জানতে চাচ্ছি যে হুজুরকে শেষ বিদায় জানাতে আপনারা ছুটে এসেছেন, আসলে কি আপনি শেষ বিদায় জানাতে পেরেছেন কি? জি, আসলে আমি এখন এইখানে এই মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট, মানে রানিং পড়াশোনা আমরা এখানে 3 বছর যাবৎ আছি। আর আমরা হুজুরের পাশেই থাকি। তো হুজুরকে আমরা খুব কাছ থেকে দেখছি। গতকাল যেদিন হুজুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেদিন রাতে আমরা হুজুরকে অ্যাম্বুলেন্সে উঠাই দিছি। তো যাওয়ার সময় হুজুর ভালোই গেছে আলহামদুলিল্লাহ, তো চিন্তার কোনো কারণ ছিল না। হঠাৎ এরকম খবর শুনতে হবে আমরা আশা করিনি। তো আমরা এখানেই আছি এবং দায়িত্বে আছি, বিভিন্ন কাজগুলো করতেছি আমরা। তো আমরা এখানকার হায়ার মানে জানাজা হবে 2টার পরে জানাজা হবে, এই আর কি। আমরা একটু জানতে চাচ্ছি, তো হুজুর তো চলে গেলেন কিন্তু আসলে অনেক কিছু দিয়ে গেছেন, আসলে কওমি শিক্ষায় কেমন ক্ষতি হবে বলে মনে করছেন? কওমি শিক্ষায় আসলে কি, এটা কওমি শিক্ষাটা এরকম যে বড় বড় আলেমদের সাথে সম্পর্ক। হুজুর তো শতবর্ষী একজন আলেম, যেহেতু তার এজ হয়েছে 90-এরও উপরে। তো ওনার কাছে যেই এলেম ছিল, তো উনি যথেষ্ট চেষ্টা করছে। ওনার যেসব ছাত্ররা আছে বাংলাদেশে, তারাও এখন বড় বড় হুজুর, তারা বাংলাদেশের মাথা এক একজন। তো হুজুর যাওয়াতে বিরাট বড় ক্ষতি হবে, এই ক্ষতি পূরণ করার মতো কেউ নাই আমি মনে করি, এবং সবাই তাই মনে করে। ধন্যবাদ। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, যারা বক্তরা কিন্তু ছুটে এসেছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তারা শ্রদ্ধার শেষ বিদায় জানাতে কিন্তু তারা ছুটে এসেছেন। আমরা দেখেছি হাটহাজারী মাদ্রাসার ভেতরে কিন্তু হুজুরকে শেষ বিদায় জানাতে কিন্তু লাখো লাখো ভক্ত কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এমনকি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আপনাকে জানাই, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থান রয়েছে। চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তো একই সাথে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশও কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রামের হাটহাজারী থেকে জানাচ্ছিলেন সেখানকার বর্তমান পরিস্থিতি। তথ্য বলছে 2 প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা কৌশলে অবৈধ অস্ত্র ঢুকছে বাংলাদেশে। তারপরে নানা সিন্ডিকেটের হাত বদল হয়ে চলে যায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের হাতে। বিশ্লেষকরা বলছেন, আধিপত্য বিস্তার ও অরাজনৈতিক খুনের ঘটনায় ব্যবহার হচ্ছে এসব অবৈধ অস্ত্র। তারা বলছেন, সীমান্তে নজরদারি না বাড়ালে অস্ত্র প্রবেশ থামবে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, অবৈধ অস্ত্র ব্যবহার আগের চেয়ে নিয়ন্ত্রণে। আশিকুর রহমান শ্রাবণের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুমন। প্রতিবেশী দেশের গণমাধ্যম বলছে, ভারতের বিহারের মুঙ্গের প্রদেশে তৈরি হওয়া অস্ত্র उत्तर और दक्षिण 24 परगना हुए बांग्लादेशे पाचार है। बिहार से लेके आते हैं और इधर में लाके ये बांग्लादेश की तरफ इनको भेजता है। विभिन्न गोয়েন্দা সংস্থার রিপোর্টে জানা যায় স্থল ও জলপথের 30টি রুট দিয়ে আগ্নেয়াস্ত্র ঢোকে বাংলাদেশে। তার মধ্যে অন্যতম রুটগুলো হলো টেকনাফের কক্সবাজার ও খিয়া সীমান্ত। মূলত অস্ত্রগুলো মিয়ানমার থেকে এই পথে আসে। এছাড়া উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও হিলি সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পাওয়া যায়। দক্ষিণবঙ্গের সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়েও অস্ত্র ঢোকে বাংলাদেশে। অবৈধ অস্ত্রের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশসমূহ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। সেটি অনেক সময় দুর্গম বনাঞ্চলের ভিতর দিয়ে, কখনো দুর্গম পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়েও এই ধরনের একটি বড় অস্ত্রের চালান বিভিন্ন সময়
বাংলাদেশে প্রবেশ করে থাকে। এক বছর আগে নিউজ 24-এর অনুসন্ধানে দেখা যায় দেশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি করে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আবার অবৈধ উপায়ে পাচার হয়ে আসা অস্ত্রগুলোও আসে দুষ্কৃতিকারীদের হাতে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিভিন্ন সাংকেতিক ভাষা ও কৌশল ব্যবহার করে সীমান্তরক্ষীদের ফাঁকি দেয় পাচারকারীরা। বাংলাদেশের সিম ব্যবহার করে না, ও ভারতের সিম ব্যবহার করবে, তার কাউন্টার পার্টে বলে যে গরু, তা সে জানে গরু মানে হচ্ছে 9mm পিস্তল। তারপর যখন আপনি 7.62 মিলিমিটার পিস্তলের কথা বলবেন তখন সে বলবে বকনা। বুলেটকে ওরা বলে হচ্ছে ক্যাপসুল অথবা বিচি। আর তাদের লেনদেনটা বেশিরভাগ হচ্ছে হুন্ডির মাধ্যমে এইগুলা চলে যায় টাকাটা তাদের কাছে। অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে বড় শহরগুলোতে পৌঁছায়, মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা, বলছে র্যাব। মূলত অর্থ লেনদেন কয়েকটি ধাপে হয়ে থাকে। এটি কয়েকবার হাত বদল হয়ে মূলত রাজধানীতে প্রবেশ করে এবং এর পিছনে মোটা অঙ্কের আর্থিক লেনদেনও হয়ে থাকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, প্রশাসনের নজরদারিতে গ্যাং কালচার এখন অনেকটাই স্থিমিত, কমেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। অস্ত্র নিয়ে গোপন করে রাখাটা যতটুকু আপনার জন্য সহজ, কিন্তু এটা ব্যবহার করে নিয়ে লুকিয়ে থাকা এখন কিন্তু আগের থেকে অনেক বেশি টাফ। যদি কারো এই ধরনের দুরাশা থাকে, আমাদের মেসেজ যেটা যে আসলে গভর্নমেন্টের যে সক্ষমতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা, এটার সঙ্গে চ্যালেঞ্জে না যাওয়াটাই ভালো, কারণ কোনো মতেই পারার সুযোগ নাই। এ বিষয়ে র্যাব অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যে কোনো মূল্যে এই ধরনের তথ্য পেলে তাকে যেই হোক না কেন তাকে আমরা গ্রেফতার করে যথাযথ আইনের হাতে সোপর্দ করি। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্রের উৎসগুলো বন্ধ করতে না পারলে অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে উঠতি সন্ত্রাসীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজিবি এবং বিএসএফ এর মধ্যকার চলমান বর্তমান বৈঠকের অংশ হিসেবে এখন তারা যৌথভাবে ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Number of killings has significantly increased since 2000. Have you researched the reason behind the things? So why the number? Because we have been praying for the last more than the decades. But we have seen that the killing has been started, the large-scale killing has been started from 2000 and onward. Have you identified what the reason behind this? The second thing is, you always, whenever you are in here, I mean your delegation is here, we have seen you always say that we are using the non-lethal weapons and the last resort would be the lethal weapon when you fire and bullets. But we have seen a number of cases, there's plenty of cases where you have the BSF is killing people, the upper portion of the Bangladeshi forces. If they are unarmed, as according to the BGB, probably you might have the information what actually going on the border. But I'm really interested to know why they are being killed, targeting their head, chest, and the belly. Do you have any answer? What's your take? Thank you very much. हिंदी में बोलना है या अंग्रेजी में बोलना है? Anyway, it's in lighter way. Criminals have no nationalities. Both sides, the criminals who are indulging in organized crime or smuggling, mostly they have been shot at. And if I tell you the figure, 70% of deaths have taken place between 10 p.m. to 5:30 a.m. That is during the night time or early hours of the day. So normally this period is used by the criminals to perform their activities. Secondly, দর্শক, বিজিবি ও বিএসএফ এর মধ্যকার যৌথ ব্রিফিং এর তথ্য আমরা জানছিলাম সেখান থেকে। সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। কমছে না পেঁয়াজের দাম। নতুন করে দাম না বাড়লেও এখনও বাড়তি দামই বিক্রি হচ্ছে পেঁয়াজ। রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। তবে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন, তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে প্রায় 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে। আমদানিকারকরা বলছেন এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব। অন্যদিকে হঠাৎ রপ্তানি বন্ধ করায় ভারতে আটকা থাকা বাংলাদেশের ব্যবসায়ীদের 165 ট্রাক পেঁয়াজ আজ থেকে বিভিন্ন বন্দর দিয়ে দেশে প্রবেশ করবে। মাহমুদুল হাসান ও নয়ন বড়ুয়া জয়কে নিয়ে প্লাবন রহমানের রিপোর্ট। এখনও কমেনি পেঁয়াজের ঝাঁজ। রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা কেজিতে। ব্যস্ততম কারণ বাজারের পেঁয়াজের আড়ত। ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট বাজার হঠাৎ বদলে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবরে। অর্ধেকেরও বেশি দোকান বন্ধ করে পাইকারেরা লাপাত্তা। চাহিদা যদি কম থাকে তাহলে কিন্তু দাম অটোমেটিক্যালি কমে যাবে। তো এই বিষয়টা আমরা আশা করছি যে খুবই দ্রুত এটা সমাধান হয়ে যাচ্ছে। এমন অবস্থায়ও এক শ্রেণীর ক্রেতারা যেন মরিয়া প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ কিনতে। বিক্রেতারা বলছেন আরও দাম বৃদ্ধির আশায় পেঁয়াজ আটকে রেখেছেন বড় আড়তদাররা। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে নতুন পেঁয়াজ না আসলে স্থিতিশীল হবে না পেঁয়াজের বাজার। তাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে, সিন্ডিকেট করে পেঁয়াজের দামটা বাড়াইছে, আর কিছু না। এখানে পেঁয়াজ কিনতে আসছে একসাথে 30 কেজি পেঁয়াজ কিনে এনেছে। আমদানি কমের কারণে মনে করেন দামটা বাড়ে। বলা হচ্ছে দেশে পেঁয়াজের মজুদ পর্যাপ্ত, এত দাম বাড়ার কথা নয়। আগামী এক সপ্তাহের মধ্যে চীন, তুরস্ক এবং মিশর থেকে আমদানি করা 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে বাংলাদেশে। 57,479 মেট্রিক টন পেঁয়াজের আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করেছি। এটা 7টা দেশ থেকে এই পেঁয়াজগুলো আসবে। এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে মনে করেন আমদানিকারকরা। সবগুলো আগামী সপ্তাহের ভিতর চলে আসবে, তখন আমাদের 40 টাকা 45 টাকা ভিতরে বিক্রি করতে পারবে। ভারত যদি না দেয় অসুবিধা হবে না। চট্টগ্রামেও বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন পেঁয়াজের সংকট নেই, বরং বন্দর কেন্দ্রিক 50 আমদানিকারকের সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের এমন বাড়তি দাম। ওনারা আমদানি যে দামে করেছেন তার একটা রিজনেবল প্রাইসে আমাদের এই কমিশন এজেন্টদেরকে ওনারা জানাবেন যে এই দামে বিক্রি করবেন। ওটা একটা পেপারের মাধ্যমে হতে হবে, কিন্তু আমাদের কাছে আসে যে আমরা মৌখিক বার্তা পেয়েছি, আমরা বেশি দামে বিক্রি করছি। খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও কমেনি খুচরা বাজারে। তবে টিসিবিতে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হওয়ায় কিছুটা স্বস্তিতে ভোক্তারা। 3 দিন আগে নিয়েছি 40 টাকা, কিন্তু এখন এসে দেখতেছি যে 60-এর উপরে। এখন কিনে খাওয়ার মতো ক্ষমতা সবার নাই। এই বিষয়টা সরকারের নজরদারি করার দরকার আছে বলে মনে করি। হঠাৎ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে গেল 14 সেপ্টেম্বর থেকে ভারতে আটকা পড়ে বাংলাদেশের ব্যবসায়ীদের শত শত ট্রাক পেঁয়াজ। 4 দিনে যা নষ্ট হওয়ার উপক্রম। তবে শনিবার থেকে বিভিন্ন বন্দরে আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। পেঁয়াজের ট্রাক ভারতের বিভিন্ন সীমান্তে আটকে রয়েছে, যার পরিমাণটি 25,000 টন। সেই পেঁয়াজ যাতে নষ্ট না হয়ে যায় এবং বাংলাদেশে যাতে বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না হয় এবং একই সঙ্গে যাতে ভারত বাংলাদেশের সম্পর্ক বা মৈত্রী যাতে অটুট থাকে, সেই শুভেচ্ছা বার্তা দিতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 3 মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। 20 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে শুক্রবার সকালে টেকনাফ বন্দরে ভিড়েছে একটি ট্রলার। প্লাবন রহমান, 24। সারা দেশের কৃষকদের অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষির যান্ত্রিকীকরণের লক্ষ্যে সম্প্রতি একনেকে পাশ হওয়া 3020 কোটি টাকার প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই প্রকল্পের আওতায় হাওর ও লবণাক্ত অঞ্চলের কৃষকদের 70% পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একদিকে করোনা সংকট, অন্যদিকে ঘূর্ণিঝড় আমপানের আঘাত, সব মিলিয়ে গেল বড় মৌসুমে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় কৃষকদের মাঝে। অনেক এলাকায় আবার সময়মতো ধান কাটতে না পারায় নষ্ট হয় কৃষকের সোনালী ফসল। করোনাকালীন এই সংকটে দেশের খাদ্য নিরাপত্তা বিবেচনায় তাই কৃষি উৎপাদনকে বাড়তি অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কৃষির আধুনিকীকরণ ও যন্ত্রের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষকদের কাছে প্রয়োজনীয় সংখ্যক ধান কাটা যন্ত্র পৌঁছে দিতে
চলতি অর্থবছরে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প পাশ হয় একনেকে। যারাও তাই অর্ধেক দামে ৫১,৩০০টি কৃষিযন্ত্র বিতরণ করা হবে। এরই মধ্যে তার বাস্তবায়নও শুরু হয়েছে। এই যন্ত্রের দাম অনেক সময় আমাদের কৃষকদের জন্য খুব বেশি পড়ে, এজন্য আমরা একটা ভর্তুকির ব্যবস্থা করেছি। এইভাবে আমরা সহায়তা করব। আমার কাজ কিন্তু সহায়ক হিসাবে, বাস্তবায়নকারী কিন্তু তারা নিজেরা। আমরা একটা প্রকল্প নিয়েছি, আপনারা জানেন ৩,০২০ কোটি টাকা, ৫ বছরে এটা বাস্তবায়ন হবে এবং এই বছরই এটা শুরু হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম, তারপরে হাওড় এলাকায়, উপকূলবর্তী এলাকায় তাদেরকে আমরা ৭০% প্রণোদনা দিচ্ছি। আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি আমরা যান্ত্রিকরণে যেতে পারবো। কৃষি মন্ত্রণালয় বলছে, এই প্রণোদনা সুবিধার অপব্যবহার যেন না হয়, তাই কৃষি কার্ডধারী কৃষকদেরই এই সুযোগ দেওয়া হচ্ছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক এই প্রকল্প দেশজুড়েই বাস্তবায়িত হবে। আমরা কৃষিটাকে সার্বিক যান্ত্রিকীকরণ করতে যাচ্ছি এবং কৃষিকে প্রক্রিয়াজাত করে আধুনিক কৃষিতে, পশ্চিমা বিশ্বের কৃষির মতো, এতে উৎপাদন খরচ কমে যাবে। এমনকি আন্তর্জাতিক বিশ্বে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রেও আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে দেশের ৭৪% আবাদি জমিতে ধান চাষ করা হয়। এক্ষেত্রে অপ্রচলিত এবং অকৃষিজ পণ্য উৎপাদন বাড়াতেও যান্ত্রিকীকরণের উপর জোর দেন কৃষিমন্ত্রী। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটি বিরতির। আরও সংবাদ নিয়ে ফিরছি সঙ্গে। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৮১ জনে। ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৫৪১ জন। মোট আক্রান্ত ৩,৪৫,৮০৫ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২.১১% এবং এই পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯.২৫%। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২.৯৭% এবং মৃত্যুর হার ১.৪১%। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ এবার যুক্তরাজ্যে বইতে শুরু করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার এক সাক্ষাৎকারে জানান, তিনি আবারও পুরো দেশ জুড়ে বড় ধরনের লকডাউনে যেতে চাইছেন না, তবে প্রয়োজন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে সারা বিশ্বে নতুন করে ভাইরাস সংক্রমিত হয়েছে একদিনে ৩,১৩,০০০-এর বেশি মানুষের ভেতরে, যার মধ্যে শুধু ভারতে আক্রান্ত ৯২,৭০০। গেল এক মাসে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষের। গেল ২ সপ্তাহে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের হার একই গতি বজায় থাকতে অচিরেই ভারত যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে সর্বোচ্চ ভাইরাস আক্রান্ত দেশের তালিকায় প্রথম স্থানে উঠে যাবে। এদিকে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘন্টায় সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। এ নিয়ে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩,৬,০০,০০০ ছাড়ালো। করোনার টিকা আসার আগেই অর্ধেক বরাদ্দ দিয়ে রেখেছে ধনী দেশগুলো। আর বাজারে ভ্যাকসিন আনতে যখন মরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, তখন নিরাপদ ভ্যাকসিন নিয়ে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এবার রাশিয়ায় ভ্যাকসিনে দেখা মিলছে পার্শ্ব প্রতিক্রিয়া। এদিকে মডার্না ও ফাইজার তাদের ভ্যাকসিনের ব্লু প্রিন্ট প্রকাশ করেছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনা প্রতিষেধক এখনো বাজারে আসেনি, অথচ এরই মধ্যে বুকিং হয়ে গেছে অর্ধেকের মতো টিকার ডোজ। বিশ্বের ধনী দেশগুলো মোটা অঙ্কের টাকা দিয়ে এই বরাদ্দ দিয়ে রেখেছে। সম্প্রতি অক্সফামের এক সমীক্ষায় এমন তথ্য উঠে আসে। বাজারে যখন ভ্যাকসিন আনতে মরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে নিরাপদ ভ্যাকসিন নিয়েও প্রশ্ন উঠেছে। এবার অক্সফোর্ডের পর রাশিয়ার ভ্যাকসিনে দেখা মিলেছে পার্শ্ব প্রতিক্রিয়া। বলা হয়েছে, রাশিয়ার টিকা প্রয়োগের পর প্রায় 14% স্বেচ্ছাসেবী পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন। এ অবস্থায় ভারতে 10 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছেন রাশিয়া, আর আগামী নভেম্বর থেকেই তারা ভারতে টিকা সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে করোনা ভ্যাকসিনে নীল নকশা প্রকাশ করেছে মডার্না এবং মার্কিন কোম্পানি ফাইজার। বৃহস্পতিবার কোম্পানি দুটি তাদের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ব্লু প্রিন্ট প্রকাশ করে। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, সংবাদের সময় হলো আরও একটি বিরতির। বিরতির পর স্বাগত আবারও, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর।
বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ হবে কিনা সময়ের সাথে সেই প্রশ্ন জোরালো হয়ে উঠলেও দুই দেশের বোর্ডই প্রস্তুতি নিচ্ছে সিরিজকে কেন্দ্র করে। এজন্য শুক্রবার টাইগার ক্রিকেটার ও স্টাফদের করা হয়েছে করোনা পরীক্ষা। অন্যদিকে টেস্ট সিরিজকে সামনে রেখে 23 সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শুরু হয়েছে অনুশীলনও। দীর্ঘ 6 মাস মাঠের ক্রিকেটে অনুপস্থিত টাইগাররা। এমন সময় লঙ্কান ক্রিকেট বোর্ডের নানা শর্তে আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়েও অস্বস্তিতে আছে বিসিবি। লঙ্কান বোর্ডের চূড়ান্ত বার্তার উপর নির্ভর করছে এই সিরিজের ভাগ্য। তবে অবস্থা যাই হোক, এখনই সফরের ব্যাপারে উপসংহার টানছে না কোনো পক্ষ। তাই সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দফায় শুক্রবার করোনা পরীক্ষা হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফদের। এদিকে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি, সেক্রেটারি ও প্রধান নির্বাহীকে কেন্দ্র করে গঠিত ডেলিগেশন টিম দেখা করেছে প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও আর্মি কমান্ডার শাভেন্দ্র সিলভার সাথে, যিনি কিনা দেশটির কোভিড-19 টাস্ক ফোর্স কমিটিরও প্রধান। লক্ষ্য টাইগারদের কোয়ারেন্টিনের সময়সীমা, অনুশীলন সুবিধা সহ আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে দেন দরবার। লঙ্কান বোর্ড সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, আর্মি কমান্ডার কয়েকদিনের মধ্যেই প্রস্তাবনাগুলো নিয়ে তাদের ফিরতি জবাব দেবেন। কোয়ারেন্টিন নিয়ে সময় অপচয় হলেও সফর পেছানোর কোনো চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন অ্যাশলে, কেননা এরই মধ্যে চার্টার্ড ফ্লাইট সহ অন্যান্য বুকিং সম্পন্ন করেছে বিসিবি। অন্যদিকে বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার 23 সদস্যের প্রাথমিক স্কোয়াড। কলম্বোর প্রেমাদাসায় কোচ মিকি আর্থারের তত্ত্বাবধানে শুরু হয়েছে অনুশীলনও। ট্যুরের অনিশ্চয়তা কাটলেই দলের সদস্য সংখ্যা কমিয়ে আনা হবে 15-তে। শ্রীলঙ্কা গণমাধ্যমের খবর, পুরো সফরে পেসারদের সুবিধা দিতে তৈরি করা হচ্ছে সুইমিং উইকেট। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ পুরো সময় সাথে থাকার জন্য।